আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্ধবধূ কবিতাটি বিস্তারিতভাবে আলোচনা করব। অন্ধবধূ কবিতাটি পড়ার আগে আমরা একটু এর সারমর্মটা জেনে নিই। বর্তমানে আমাদের সমাজ দৃষ্টি প্রতিবন্ধী অথবা যেকোনো ধরনের প্রতিবন্ধীকে অবজ্ঞা করে থাকে। ফলে প্রতিবন্ধী মানুষরাও তারা নিজেদেরকে অসহায় ভেবে থাকে। কিন্তু তাদের যে একটি ইন্দ্রিয় সচেতনতার জগৎ, তাদের যে একটা বোধ ক্ষমতা সম্পন্ন জগৎ আছে, তারা হয়তো সমাজের মানুষ এবং সমাজ ভুলেই যায়। তো আমাদের সকলের উচিত তাদেরকে সমানভাবে তাদের প্রতি সহমর্মিতা দেখানো। কেননা তারাও তো মানুষ, তারা মানে ভাগ্যক্রমে কেউ হয়ে থাকে কিংবা দুর্ঘটনাক্রমে কেউ দুর্ভাগ্যক্রমে কেউ এরকম প্রতিবন্ধিতার শিকার হয়ে থাকে। তো আমাদের এবং সমাজের সকলের উচিত যে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা। তো চলুন শুরু করা যাক অন্ধবধূ কবিতাটি। অন্ধবধূ নামটি দেখে আমরা অনেকে বুঝতে পারতেছি হয়তোবা এখানে একজন অন্ধ স্ত্রী আছে বা অন্ধ বউ আছে, তার সম্পর্কে কবি এখানে আলোচনা করেছেন। অন্ধবধূ কবিতাটি লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। প্রথমে বলতেছে, পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চল না ঠাকুরজি। অর্থাৎ অন্ধবধূ তার ঠাকুরজি মানে ননদের সাথে হয়তো বেরিয়েছে। তো এখন যাওয়ার সময় অন্ধবধূর পায়ের তলায় যেন কি একটা নরম ঠেকছে। তো এই জন্য তার ঠাকুরদের সাথে যেহেতু যেতেছে, এখন তাকে বলতেছে একটু ধীরে চল না। ও মা, এ যে ঝরা বকুল নয়, তাই তো বলি বসে দোরের পাশে, রাত্রিরে কাল মধুমতির বাসে, আকাশ পাতাল কতই মনে হয়। অর্থাৎ এটা বলতেছে অন্ধবধূ যে এটা তো একটা ঝরে পড়া বকুল, এই জন্য আমি কালকে দরজার পাশে বসে থেকে সারা দিনটা মানে রাতের মধ্যে মধুর মধুর গন্ধে মোহময় একটা সুগন্ধ পেয়েছিলাম। তো এরপরে দেখা যাক, জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। এখন অন্ধবধূ তার ননদ বা ঠাকুরজিকে বলতেছে যে আসলে জ্যৈষ্ঠ মাস কবে আসবে, আর আম কি পাকা শুরু হয়েছে। কারণ জ্যৈষ্ঠ মাসে তো আমরা জানি ফলের ঋতুর মানে ঋতুর মাসে, ফলের রাজার মাস আর কি ওটা বলে, কারণ জ্যৈষ্ঠ মাসে আমরা প্রায় বিভিন্ন রকমের ফলমূল পেয়ে থাকি। তারপর বলছে অনেক দেরি, কেমন করে হবে। অন্ধবধূ আবার বলতেছে, তা কি অনেক দেরি, সেটা আবার কেমন করে হবে। কোকিল ডাকা শুনেছি সেই কবে, দক্ষিণা হওয়া বন্ধ কবে ভাই। অর্থাৎ অন্ধবধূ যে আসলে চোখে দেখতে পারে না, কিন্তু অন্ধবধূ যে প্রকৃতির বিষয়গুলো অনুভব করতে পারে, তো এখানে সেটাই বলতেছে যে আসলে আমি তো কোকিল ডাকা সেই কবে শুনেছি, দক্ষিণা হওয়া তাহলে এখনো বন্ধ হয়নি। দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছলো এমনি শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যায়। অন্ধবধূ আর তার ননদ হয়তো দিঘিতে গোসল করার জন্য গেছে। তো দিঘির পাড়ে অনেকেই নতুন ভাবে সিঁড়ি সিঁড়ি করা থাকে। তো হয়তো বর্ষাকালে সেটা তলিয়ে যায়, কিন্তু গ্রীষ্মকালের এদিক হঠাৎ এইদিকে আবার পানি যখন কমে যায় তখন সিঁড়ি জাগিয়ে ওঠে। কিন্তু তখন তো সিঁড়ি থাকে পিচ্ছিল। আর এই পিচ্ছিল অবস্থায় অন্ধবধূর তো একটা সংখ্যা, অর্থাৎ তার মনে তো একটা ভয় লাগে, কারণ সে তো পিছলিয়ে যেতেই পারে, কারণ সে তো আর দেখে না। এরপর বলছে, মন্দ নিহত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। অর্থাৎ সমাজে যে আসলে অন্ধ ব্যক্তিরা অবহেলিত, এখন সেই জন্য অন্ধব্যক্তি একটা মনের আক্ষেপ প্রকাশ করতেছে। আসলে মনে পড়ে পা পিছলে তলিয়ে গেলে কোনো সমস্যা না, কারণ মন্দ এটা মন্দ হয় না, কারণ অন্ধ ব্যক্তি তো সমাজের বোঝা। এরপর বলছে, দুঃখ নাইকো সত্যি কথা শোনো, অন্ধ গেলে কি আর হবে বোন, বাঁচবি তোরা, দাদা তো তোর আগে। বলতেছে আসলে এটা একটা সত্যি কথা বলি, তাতে আমার দুঃখ নেই। অন্ধ গেলে কি আর হবে বল, অর্থাৎ অন্ধ একজন মারা গেলে কার কি এমন এসে যায়। বাঁচবি তোরা, অর্থাৎ তার ননদকে বলতেছে তোদের পরিবারের সবাই বেঁচে যাবি, দাদা তো তোর আগে, অর্থাৎ তার স্বামীর কথা বলতেছে, তোর দাদা হয়তো আরো আগেই বেঁচে যাবে। এই আশারেই আবার বিয়ে হবে, বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। অর্থাৎ এখানে এটাই বলতে চাইছে যে হয়তো আমি মারা গেলেই আষাঢ় মাস আসতে না আসতে আবার তোর দাদা বিয়ে করবে। এখন অন্ধবধূর এখানে একটা আক্ষেপ যে হয়তো অন্ধবধূর স্বামী আহ, গ্রাম ছেড়ে হয়তো দূরে দূরে কোথাও কাজ করে, এটাকে এখানে প্রবাস বলছে। তো এখন দেখতেছে অন্ধবধূকে রেখে সে অন্ধবধূর কোনো খোঁজ খবর নেয় না, অন্ধবধূ বাড়িতেই থাকে গৃহকোণে আবদ্ধ, কিন্তু দেখা যায় তার স্বামী বাসায় ফেরেও না, কারণ তার স্ত্রী অন্ধ। কারণ এটা বলতেছে আমি মারা গেলে হয়তো এই আষাঢ় মাসে আবার তোর দাদা বিয়ে করবে, এবং তখন একজন যদি ভালো বউকে বিয়ে করে থাকে, তাহলে ভালো বউকে বিয়ে করে তখন তো তাহলে তাকে গ্রাম শহর থেকে আসতে দিবে না গ্রামে। সুতরাং এখন যদি তার পরিবার ছেড়ে সে থাকতে পারে,
মানে হয়তো অন্ধবুদ্ধির কারণে থাকতেছে, কিন্তু যখন তার ওইরকম একটা ভালো মানে ভালো একজন মেয়েকে বিয়ে করবে, তখন যদি সে না আসতে দেয়, তখন বুঝতে পারবে যে গ্রামে বা পরিবারের মানুষকে না দেখার যন্ত্রণা কতটা। অর্থাৎ অন্ধবুদ্ধির এখানে বিরহ প্রকাশ পেয়েছে। চোখ গেল, ওই চেঁচিয়ে হলো সারা, আচ্ছা দিদি কি করবে ভাই তারা। চোখ গেল বলতে এখানে একটা পাখির কথা বলা আছে, আসলে এই পাখি নাকি শব্দ করে সেটা চোখ গেল শব্দের মতো শোনা যায়। জন্ম লাগি গিয়েছে যার চোখ, কাদার সুখ যে বারণ তাহার ছাই। অর্থাৎ যারা জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ, তারা কান্না করেই কি করবে, কারণ তারা এটা জানে যে প্রকৃতিগতভাবে সৃষ্টিকর্তা বা বিধাতা কর্তৃক তাদের এই করুণ অবস্থার সৃষ্টি, তারা এই জন্য কান্না করেই লাভ কি। কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, কতক তবু কমতো যে তার শোক। অর্থাৎ কান্না করলে আমরা কোনো বিষয় সম্পর্কে অবশ্যই হালকা হয়ে যায়, তো সেটাই বলতেছি। কিন্তু তারা তো কাঁদতেও পারে না। চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কার কাছে। অর্থাৎ চোখ গেল যে পাখিটা গেল, অবশ্য তার ভরসা আছে, সে নিজেই চলতে পারে, সবকিছুই বুঝতে পারে। কিন্তু যাদের চোখ নেই তারা কি করবে, তারা কার কাছে কি বলবে। টানিস কেন কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাব আবার বাড়ি। মানে এখন হয়তো তখন তার ননদ বা ঠাকুরজি বলতেছে, মানে তাকে নিয়ে যাবে, এই সময় বলতেছে টানিস কেন, অন্ধবধূ বলতেছে যে এত তাড়া কেন, আমরা তো বাড়ি যাবই। একলা থাকা সেই তো গৃহ কোণ, তার সে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন। অর্থাৎ বলতেছে বাড়ি তো আমরা যাবই, তো তার চেয়ে আমরা এবং বাড়ি গিয়ে তো আমাকে একাই থাকা লাগবে একটা গৃহকোণে, ঘরের কোণে আবদ্ধ। সুতরাং তার চেয়ে স্নিগ্ধ শীতল জলে, মানে এই একটু ঠান্ডা শীতল জল আছে, এখানেই যেন বসে দুটো প্রাণের কথা বলি, তবে মানে আমাদের দুঃখের কিছু মানে দুঃখ কিছু কমে যায়, অন্ধবধূর মতে। পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভুলাই মানিক মনের ব্যথা যত। এখানে আসলে স্নিগ্ধ শীতল জল যে আছে, জলের যে ঠান্ডা বা কোমলতা আছে, এটা মূলত তার মায়ের স্নেহের সাথে তুলনা করতেছে অন্ধবধূ। এবং এখানে থাকলে কিছুটা সে কথা বলে তার মনকে হালকা করতে পারে। অর্থাৎ কবিতার মূল বিষয় এখানে আপনাদের মাঝে অনেকের প্রশ্ন হতে পারে যে আসলে এখানে অন্ধবধূ এই বিষয়গুলো তার ননদকে কেন বলতেছে, অন্য কেন কাউকে না বললো। আসলে আমরা এটা ভেবে নিতে পারি যে অন্ধবধির হতেও পারে এটা একজন তার সমবয়সী ননদ, যার কারণে হয়তোবা সবার চেয়ে তার ননদের সাথে তার সম্পর্কটা একটু মধুর। সুতরাং এই জন্য অন্ধবধূ হয়তো তাকে এই কথা বলছে। তো কোনো লাইন বোঝার যদি সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলা সাহিত্যের যে কোনো বিষয় জানতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।